জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের গুণীজনদের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে, কখনো করে আনন্দিত, উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি সৌরভ আপ্পা। আজ চতুরঙ্গে আমরা কথা বলবো নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও অভিনেতা ইরফান মৃধা শিবলুর সাথে। আপনাদের দুজনকেই আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। সম্প্রতি আপনাদের একটি সিনেমা মুক্তি পেয়েছে ওমর, এবং দারুণ দর্শক প্রিয় হয়েছে সিনেমাটি, আমরা দেখতে পাচ্ছি, ভালো রিভিউ দেখতে পাচ্ছি, এবং নির্মাণ শৈলীর, অভিনয় সব কিছুর প্রশংসা করছে সবাই। প্রথমে জানতে চাচ্ছি মোস্তফা কামাল রাজ আপনার কাছ থেকে, ওমরের জার্নিটা যদি শুরুতে আমাদের জানাতেন। প্ল্যানটা কিভাবে আসলো এই ধরনের একটা সিনেমা তৈরি? তো আসলে অনেকগুলো স্ক্রিপ্ট নিয়ে কাজ করা হয়, তখন অনেকগুলো স্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করছিলাম যে এটা করব না ওইটা করবো, এরকম করতে করতে একদিন হঠাৎ ডিসিশন নিলাম যে ওমরটাই করি ফাইনালি। আচ্ছা, তো ওইভাবে প্ল্যান, তারপরে স্ক্রিপ্ট, তারপরে আর্টিস্ট, এইভাবে লং একটা জার্নি মানে কমপ্লিট হয়ে গেল। মূলত একটা সাসপেন্স থ্রিলার তৈরি তো আসলে একটা বুদ্ধিবৃত্তিক জায়গার প্রচণ্ড ব্যাপার থাকে একটা, কারণ এটা লজিক মিলানো, সব কিছু টুইস্ট তৈরি করা। সেই সাথে ওমরের যে বিষয়টি আমরা দেখেছি, থ্রিলিংয়ের যে বিষয়টি, তার সাথে সাথে কমেডি সেকশন বা নানান কিছু সংযুক্ত করেছে এবং দারুণ একটা ব্লেন্ড। এটা কতটুকু সতর্ক বা সচেতনভাবে করতে হয়েছে? মানে হিউমার যেটা বলি সেটা মানে কমেডি যেটা বলতেছেন সেটা আসলে আমরা আসলে বসে প্ল্যান করে করছি যে আসলে যাতে মানুষ বোরিং না হয়। একটা জিনিস যদি বারবার দেখতে গেলে ব্রেনে টর্চার হবে। যে পরিমাণ থ্রিলিং গল্প আঁকাচ্ছিলাম, তখন ডিসিশন নিলাম যে আমি আর আমার রাইটার একসাথে মিলে যে আমরা এটাকে একটু হলেও পাবলিককে অন্ত বিনোদন দিব, মানে রিলিফ করব। কিছু ক্যারেক্টার দিয়ে রিলিফ করছি বা হাসানোর চেষ্টা করছি, সেটা প্ল্যান করেই করা। অবশ্যই সেই ফলো নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি, কারণ দর্শকদের যে প্রতিক্রিয়া সেখানে তো যথেষ্টই আপনাদের প্রতি তারা ভালোবাসা জানাচ্ছেন এবং সাফল্যই দেখতে পাচ্ছি। শিল্পী, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আপনার ক্যারেক্টারটা নিয়ে এবং ওমরের সাথে আপনার যে জার্নি। ওমরের সাথে জার্নি বলতে হচ্ছে ভাইয়া বেসিক্যালি মোস্তফা কামাল রাজভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ। অনেক আগে থেকে পরিচয় ছিল, কিন্তু হয়তো বা সামনাসামনি কথা বলা হতো না বা শুধু হ্যালোটাই বলা হতো। কিন্তু এই কাজের মাধ্যমে আসলে দুজন, আমি বলবো যে দুজন অনেক কাছাকাছি যাওয়া আর কি। এবং ওমর সিনেমার শুটিংয়ে যাওয়ার পর থেকে বা শুটিংয়ের আগে আমাদের যতদিন আমরা বসছি একসাথে স্ক্রিপ্ট নিয়ে বা গল্প নিয়ে, তখন হচ্ছে ভাইয়ার সাথে কথা বলার পর আমার চরিত্র যখন আমি বুঝতে পারলাম যে ভাইয়া আমাকে যখন ব্রিফ দিলেন, আমার চরিত্র খুবই ইন্টারেস্টিং। এবং ওইভাবেই ধরেন শুটিংয়ে ভাইয়ার ডিরেকশন অনুযায়ী যখন অভিনয়টাও করলাম, সবচেয়ে বড় মানে প্রাপ্তিটা হয়েছে হচ্ছে ঈদের দিন বন্ধুবান্ধবের সাথে সন্ধ্যায় ভাইয়াদের সাথে দেখার কথা ছিল দুপুরে, আমি এটা মিস করি। আমি সন্ধ্যার সময় বন্ধুদের সাথে দেখতে যাই, সেটা হচ্ছে লায়ন সিনেমা হলে। তো সবচেয়ে মজা হইতেছে শুধু আমার চরিত্র না, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা ডায়ালগ, প্রত্যেকটা মোমেন্টে দর্শকের সাথে বসে ধরেন দর্শকের রিয়াকশনটা একদম সামনাসামনি উপভোগ করা, এটা আমার জন্য বিরাট একটা পাওয়া। আমি এর আগেও ধরেন হাওয়া সিনেমায় যখন কাজ করেছি তখন খুব কাছ থেকে দেখেছি, অডিয়েন্সের সাথে বসে সিনেমা উপভোগ করেছি। ঠিক সেম ধরেন ওমর সিনেমায় অভিনয় করার পর যখন সিনেমা হলে দর্শকদের সাথে বসে একদম সিনেমাটা উপভোগ করতে গিয়ে সামনাসামনি দর্শকের রিয়াকশনটা পেয়েছি, তখন আমার খুবই। আমি শিবলু ভাইয়ের ইন্টারাপ্ট করি। শিবলু ভাইয়ের কাস্টের ব্যাপারে যেটা হয়েছে, শিবলু ভাইকে অন্য একটা ক্যারেক্টার প্ল্যান করছিলাম আমরা, সেটা কোনো না কোনোভাবে তার সাথে আমরা কমিউনিকেশন করতে পারি নাই, তার একটা ব্যক্তিগত ঝামেলার কারণে। তখন তারপরে কিছুদিন পরে তার সাথে যখন কমিউনিকেশন হলো, সে অফিসে আসলো, তার সাথে কিছুক্ষণ কথা বলার পরে 3-4 দিন আমরা আড্ডা দিলাম। তার ক্যারেক্টারের মানে ব্যাপ্তি বেড়ে গেলো, মানে ক্যারেক্টারাইজেশনটা চেঞ্জ করে ফেলছিলাম। এই ক্যারেক্টারটা আমরা যেভাবে দেখছিলাম তার সাথে আলোচনা করতে করতে ক্যারেক্টারটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবং এই ক্যারেক্টারটা অডিয়েন্স মানে আপনার যারা সিনেমাটা দেখছে তারা বুঝতে পারবে, তার প্রতিটা একটা এক্সপ্রেশনও মানুষ হাসি দেয়। অবশ্যই আমরা ট্রেলারেও যেটা দেখেছি, কিন্তু এই সিনেমার যখন আমরা প্রথমে ট্রেলার দেখেছি, দারুণ একটা ট্রেলার হয়েছে এবং সবাই প্রশংসা করেছে, কিন্তু প্রথম দিকে অনেকে ধারণা করেছিল যে ট্রেলারেই পুরো গল্পটা বলে দেওয়া আছে। কারণ একটা সাসপেন্স থ্রিলারের যদি ট্রেলারে গল্প বলে দেওয়া থাকে, সেটা তো মানে সাসপেন্সটাই শেষ হয়ে যাওয়ার মতো। আসলে ব্যাপারটা কেমন? সেটা আমি প্ল্যান করেই করা, কারণ হচ্ছে এইসব গল্প খুব রিস্কি একটা গল্প, মানে ট্রেলার বানানো। তো আমার এখানে অনেকগুলো টুইস্ট ছিল, আমি একটা টুইস্ট আসলে রিলিভ করতে চাইছিলাম। আমি চাইছিলাম যে অডিয়েন্স এটা দেখার পরে সমালোচনা করুক, আলোচনা করুক, হলে যায় আরেকটা জিনিস দেখুক। আমার মনে হয় যারা যারা ট্রেলার নিয়ে কথা বলছে তারা হলে যাওয়ার পরে প্রমাণটা পাইছে। অনেকে দৃশ্যম সিনেমার কথা বলছে, এবং আমি এটা ইচ্ছা করেই করছি যাতে মানুষ বলে, যাওয়ার পরে যাতে মানে সেই জিনিসটা না পায়।
এবং আমার বিশ্বাস যারা ট্রেলার দেখে সিনেমা দেখছে তারা মানে আমার জায়গায় আমি যেই প্ল্যান ওয়াইজ করছিলাম সেই জায়গায় আমি সাকসেস। আবার অডিয়েন্সের কথা হচ্ছে ট্রেলার যদি অন্য কিছু দেখাইতাম তাহলে হয়তো বা আরও অডিয়েন্স পাইতাম, সেটা আসলে আমি তাদের কথার সাথেও আমি একমত, হয়তোবা পাইতাম সিনেমা দেখার মজাটা হয়তো বা তার কাছে আরেক ধরনের হইতো। বাট আমার মেইন গল্পটা তো আমি ট্রেলারে দেখাই নাই, আমার একটা মেইন গল্প আছে সেটা আমি রেখে দিয়েছিলাম সিনেমার জন্য। অবশ্যই সেই সাথে আপনি তো যেহেতু হলের কথাই বললেন, হলে যেহেতু সিনেমা তো আসলে হলে গিয়ে দেখারই বিষয়, এবং এই সিনেমার প্রচারণায় এবং আমরা যতবার আপনার সাথে যোগাযোগের চেষ্টা করেছি বেশিরভাগ সময় দেখেছি আপনি সিনেমা হলে, মানে গণমানুষের সাথে পুরো সিনেমাটা বিভিন্ন হলে গিয়েছেন, দেখছেন, উপভোগ করছেন। আসলে এই পুরো যে এই সময় জার্নি ধরে, যেমন শিবলু ভাই বলছিলেন নিজে ঈদের দিন সিনেমা দেখেছেন, আপনি টানা যাচ্ছেন বিভিন্ন সিনেমা হলে আপনারা সবাই মিলে, এই দর্শকদের সাথে সরাসরি যে প্রতিক্রিয়াটা। আমি আসলে সিনেমা দেখতে গেছি কিন্তু ওই যে প্রমোশনের জন্য না, যে মানুষ দেখবে আমাকে, আমি সিনেমা ডিরেক্টর, আমি সিনেমাতে ঢুকছি হচ্ছে যখন লাইট অন্ধকার হয়, সিনেমা শেষ হওয়ার আরও একটু আগে বের হয়ে যাই। তাদের পাশে বসে আমার একটা প্ল্যান ছিল যে আমি অডিয়েন্স আসলে কীভাবে কানেক্ট করে, কীভাবে এঙ্গেজড হয়, এটা পরবর্তী যদি সিনেমা কখনো বানায় কাজে লাগবে। আমি যেসব জায়গায় মানে ওরা জানে, প্রতিটা সিকোয়েন্স করার পর আমি বলতাম এই জায়গায় অডিয়েন্স হাসবে, এই জায়গায় বসে থাকবে, এটা আমি বলছি ওদেরকে, এবং সেটা ওরা প্রমাণ পাচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই রিয়াকশনটা যদি আমি আগে বুঝতে পারতাম আরও অনেক কিছু হইতো আর কি। সেই জন্য সিনেমা হলে মানে প্রতিদিনই দেখা, আমার একদিনও মিস নেই আমি সিনেমা দেখিনি, এবং এমন যতগুলো হলে রিলিজ হয়েছে ম্যাক্সিমাম হলে গেছি আমি সিনেমা দেখতে। তার মানে আক্ষরিক অর্থে না হলে ভাবগতভাবে পরের সিনেমার প্রি প্রোডাকশন ইতিমধ্যে আপনি শুরু করে দিয়েছেন। সেটা বলতে যাচ্ছেন যদি ফিউচারে কখনো বানাই এটা কাজে লাগবে, আসলে অডিয়েন্স কোথায় কানেক্ট হয়, কারণ সিনেমা হল আসলে বানানোর সময় এক ধরনের চেষ্টা থাকে তো, আর হলে অডিয়েন্স মানে গল্পের সাথে এমনভাবে কানেক্ট হয় সেটা মানে সেটা আসলে হলে না দেখলে সিনেমা বোঝা যাবে না, মুখে বলে আসলে সিনেমা হয় না। অডিয়েন্সের পাশে বসে সিনেমা দেখলে বুঝতে পারবো আসলে কে ঘুমাচ্ছে বা কে সিনেমার সাথে কানেক্ট হচ্ছে বা কে সিনেমা নিয়ে ডিসকাশন হচ্ছে। আমি এমনও শো দেখছি চুপ করে বসেছিল, সিনেমাতে কথাও বলা নাই কেউ। অবশ্যই আসলে এক এক দর্শক তো এক এক রকম, যে কোনোভাবেই তাদের প্রতিক্রিয়া আসতে পারে। সব মিলিয়ে সামনে তো দেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে, কোথায় কোথায় কয়টি দেশে আসলে কবে নাগাদ? 26 তারিখে হচ্ছে ইউএস রিলিজ হচ্ছে, ইউএসের প্রায় অলমোস্ট 25টা স্টেটে রিলিজ হবে, মানে ডে বাই ডে 26 থেকে শুরু। মেয়ের 10 তারিখ থেকে কানাডায়, 28 তারিখে রিলিজ হচ্ছে সুইডেনে, 29 তারিখে ইটালি, ভেনিস, রোম, ফিনল্যান্ড, প্যারিসের কথা চলছে, অস্ট্রেলিয়াতে রিলিজ হচ্ছে মেয়ের সেকেন্ড উইক থেকে, এরকম অনেক, লন্ডনে রিলিজ হবে, মিডল ইস্টে রিলিজ হবে, এবং সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার সব কিছু প্ল্যান করা আছে মোটামুটি। অবশ্যই শুভকামনা আপনাদের জন্য। এবং সেই সাথে যে বাংলা সিনেমা বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুক্তি পাচ্ছে, ইদানিং যে সুযোগটা তৈরি হয়েছে, এটা কেমন লাগে একজন নির্মাতা হিসেবে? 100% পজিটিভ। এটা কোভিডের পরে হচ্ছে ইজি হয়েছে, বিফোর কোভিড একটু কঠিন ছিল। আগে ইউএসএতে সিনেমা দেখানোর জন্য একটা হল রেন্ট নিতে তো একটা মিনিমাম টাকাও ডিপোজিট করতে হইতো আমার জানা মতে, নন রিফান্ডেবল, মানে ওইটা দিয়ে আসলে সিনেমা চালানো খুব টাফ ছিল। আমি রিলিজ করছিলাম তার আগের সিনেমা আমার, আর আফটার কোভিড হচ্ছে এই জিনিসটা ইজি করে দিছে, মানে শেয়ার মানিতে রিলিজ করা ইজি আর কি। মানে আগে হচ্ছে কন্ট্রাক্ট নিতে হইতো, হল রেন্ট নিতে হইতো, এখন কিন্তু সিনেমা হলে রিলিজ হচ্ছে, অফিসিয়ালি রিলিজ হচ্ছে, মানে কানাডাতে, আমেরিকাতে অফিসিয়ালি রিলিজ হচ্ছে। এভাবেই এগিয়ে যাচ্ছে আমাদের সিনেমা। আশা করি একটা সময় বিশ্ববাজারে আমাদের একটা তৈরি হবে জায়গা, যেখানে আসলে বাংলা সিনেমা বিশ্ববাজারে একটা জায়গা করে নেবে। শুনুন ভাই, ওমরের কাজের শুটিংয়ের এক্সপিরিয়েন্স, আমরা প্রি প্রোডাকশনের গল্প শুনছিলাম যে ছোট্ট একটা ক্যারেক্টার নিয়ে কাজ করার কথা, সেটা আড্ডায় আড্ডা অনেক বড় হয়ে গেল। শুটিংয়ে যখন গেলেন নির্মাতা হিসেবে মোস্তফা কামাল রাজকে যখন পেলেন, সেই গল্প যদি আমাদের কিছু জানাতেন। আসলে ধরেন শুটিং তো যেহেতু আমি ক্যামেরার সামনে এবং পেছনে দুইটা জায়গাতে আমার এক্সপিরিয়েন্স আছে, শুটিং এক একজনের শুটিংয়ে এক এক ধরনের একটা স্টাইলে হয়। ঠিক সেম ধরনের রাজ ভাইয়ার শুটিং স্টাইলও একদমই ওনার নিজস্বত, এক ধরনের নিজস্বতা আছে। আর শুটিংয়ের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ডিরেক্টরের টিম এবং টোটাল টিম ওয়ার্ক। বেসিক্যালি সে টিম ওয়ার্কটা যদি সুন্দর হয় আর টিমটা যদি খুবই কমিউনিকেটিং হয়, তাহলে ধরেন শুটিংটা খুব সুন্দর এবং সহজ হয়ে যায়। তো ওই জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্স খুবই সুন্দর টিম এবং খুবই সুন্দর কমিউনিকেশন এবং ভয়ঙ্কর রকমের, মানে আমরা বলবো যে ধরেন আমাদের কল টাইম অনুযায়ী এবং আমাদের কাজ প্রচণ্ড রাশ, খুবই দৌড়ের উপর থাকতে হয়েছে এক কথা আর কি। তো ওই অবস্থার মধ্যে দিয়ে প্রত্যেকেই আমরা সুন্দর করে মোটামুটি কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া শুটিংটা করে আসতে পারছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। অবশ্যই সেই সাথে এই যে ক্যামেরার পেছনে এবং মানে নেপথ্যে কাজ করা এবং সামনে কাজ করা, নেপথ্য থেকে সামনে আসার যে অভিজ্ঞতা, এটা আসলে কেমন লাগে বা এখন কেমন লাগছে? আসলে পর্দার পেছনে যখন ছিলাম বা ক্যামেরার পেছনে যখন কাজ করতাম, তখন ধরেন
কিছু মানুষের সাথে কমিউনিকেশন হতো আমার, সেটা ধরেন সচরাচর যেটা ক্যামেরার পেছনে লোকজনের সাথে করতে হয়, কিন্তু ক্যামেরার সামনে আসার পর আসলে যেহেতু মানুষ আমাকে টেলিভিশনে দেখে, মানুষ আমাকে বড় সিনেমাগুলিতে দেখছে, তো ওই জায়গা থেকে এক্সপিরিয়েন্স খুবই চমৎকার। কারণ আগে দেখা যেত রাস্তাঘাটে বেরোলে লোকজন তেমন একটা চিনতো না, কিন্তু এখন ধরেন অভিনয় করার ফলে গান করছি, গান গাওয়ার ফলে ধরেন সুলুবের গান তো এখন বিখ্যাত, অনেকগুলো সুপার হিট গান। আমি এটা খুবই এনজয় করি। যেহেতু গানের প্রসঙ্গই আসলো, যদি দুটোর মধ্যে কোনটিকে আপনি বেশি ভালোবাসার জায়গায় দেখেন, গান না অভিনয়? দুইটাকেই। মানে এখন বলবো না, কারণ অ্যাক্টিং দুইটাই ভাই। কারণ আমি আরো এর আগে অনেক প্রোগ্রাম বলছি, অনেক সেম কোশ্চেন করে। দুইটা একসাথে অ্যানসার হয় না, যে কোনো একটা না, দুইটা একসাথে যদি অপশন দেওয়া হবে যে দুইটা থেকে যদি বলেন যে হ্যাঁ দুইটা। এখন আমি যখন থিয়েটার করতাম তখন থিয়েটারের প্রয়োজনে, থিয়েটারের একটা ভাষা আছে, সেটা হচ্ছে থিয়েটারে গান বলতে হচ্ছে বোঝা হয় থিয়েটারের প্রয়োজনে গান। তো ওইখান থেকে আমার বেসিকটা তৈরি হয়। তো আমি বলবো যে অভিনয়টা আগে যদি ওইভাবে মানে জিজ্ঞাসা করেন, গানটা হচ্ছে তার পাশেই। তো দুটোই চলুক, এবং দুটোতেই দর্শক যেহেতু সমানভাবে আপনাকে ভালোবাসা দিচ্ছে এবং গ্রহণ করছে, দুটোর জন্যই শুভকামনা। রাজবি, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম। আমরা এমন একটা সময়ে আছি আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে, আমরা এখন গ্ল্যামারকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। ভিজুয়াল যেমন প্রাধান্য দেওয়া হচ্ছে, গ্ল্যামারকেও দেওয়া হচ্ছে। একাধিক নায়িকা থাকলে সাথে আরও আইটেম সঙ্গের জন্য আলাদা নায়িকা, প্রচুর নায়িকা, 3জন 4জন নায়িকা নিয়ে কাজ করা হচ্ছে। আর আপনি ওমর বানিয়ে ফেললেন যেখানে আক্ষরিক অর্থে কোনো নায়িকা বলা যাবে না, কোনো নায়িকা আছে। এটা অনেক বড় একটা ঝুঁকি, কারণ এক শ্রেণীর দর্শক আসলে গ্ল্যামার দেখতেও যায়। এই ঝুঁকিটা নিলেন, সাহসটা কিভাবে পেলেন? ঝুঁকি নেওয়ার আগে থ্যাঙ্কস দিতে চাই আমার প্রডিউসারকে, সে যে রাজি হয়েছে। যে কোনো ফিনান্সার কিন্তু রাজি হওয়ার কথা না যে একটা সিনেমার নায়িকা নাই, সেই সিনেমাটা আসলে রান করবে কীভাবে, সেটা রিটার্ন কীভাবে আসবে। সো আমাদের একটা বিশ্বাস ছিল যে আমাদের সিনেমার গল্পটাই নায়িকা, আমাদের এই বিশ্বাসটা সবার ছিল যে নায়িকার প্রয়োজন। সো এই জায়গা থেকে সবাই যখন একমত হয়ে গেছে, আমার ডিওপি, আমার রাইটার, আমার আর্টিস্ট, তখন আর আমরা ফিল করি নাই নায়িকা নাই। এবং সেটার রেজাল্ট আমি পাচ্ছি। যেমন আমি একটু আগে বলতেছিলাম যে আমরা হলে সিনেমা দেখতেছি, সিনেমা দেখা শেষ হওয়ার পর অনেক হঠাৎ করে বলতেছে পিছন থেকে, আল্লাহ নায়িকা ছিল না। তার মানে তারা সিনেমা দেখার মাঝখানে নায়িকাটা ফিল করা নাই যে আসলে ফিল দিই। মানে এটা আমি এখনও বলতেছি, সিনেমা দেখা শুরু করলেও একবারও মনে হবে না নায়িকার প্রয়োজন ছিল সিনেমায়। অবশ্যই গল্পের প্রয়োজনেই তো সিনেমা, এবং ওমরের গল্প যথেষ্ট শক্তিশালী, সবাই বলছে, যেটা আমরা বিভিন্ন রিভিউ দেখছি, গল্প অনেক শক্তিশালী। সেই সাথে এক ঝাঁক দক্ষ এবং দারুণ অভিনেতার একটা কম্বিনেশন তৈরি করেছেন আপনি। সবাই মিলে এই এতগুলো অভিনেতা এবং ডাকসাইটের অভিনেতা থেকে সবাই, তাদের নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্সটা একজন ডিরেক্টর হিসেবে আপনি কিভাবে এনজয় করেন? তাদের হচ্ছে প্রতিটা মানুষের সাথে আমার আগে থেকে পরিচয়। আসলে আমার কাছে অভিনেতার চেয়ে বড় জিনিস আর আমার পরিবারের মেম্বার। এখানে যারা অ্যাক্টিং করছে সবার সাথে আমার ভাই, কেউ ছোটো ভাই, কেউ বড় ভাই, কেউ মুরব্বী। আর তাদের সাথে আমার টেলিভিশনে আমি যেহেতু কাজ করি, সবার সাথে আমার কম বেশি এমনিতেই আন্তরিকতা আছে। আর আমার সাথে কারো সম্পর্ক খারাপ না, উনি জানে কেমন সম্পর্ক। সো এটা আমার জন্য কোনো প্যারাই না। এটা আমার মনে হচ্ছে যে আমরা একসাথে, একটু আগে বলতেছিল না টিমের সবার সাথে সম্পর্ক হচ্ছে ডিরেক্টর, আর্টিস্ট বা এরকম না, সবাই একটা পরিবারের মতো। দেখা গেলো উনি আর্টিস্ট, উনি হচ্ছে প্রোডাকশনের টিমরে বলছে এটা কর, এখানে সেলিম ভাই এটা বলছে, নাসির ভাই বলতেছে এটা ঠিক না, মেকআপের সবাই ইনভলভ ছিল এটাতে। আর আমরা যে টাইমে শুট করছি এমন গরম মনে বাংলাদেশে আসলে ছিল না। আমরা প্রতিটা মানুষ অসুস্থ হয়ে গেছিলাম গরমে। আচ্ছা, স্বাভাবিক। আর একটা তো পাহাড় সাগর ঘেরা একটা অঞ্চলে, যেখানে তাপমাত্রা অতিরিক্ত। আর শুটিং এর তো শুটিং এর পুরো সময়টাই, শুটিং এর আগের দিন যেটা ছিল, আমার আগের দিন রিহার্সাল করছিলাম আমরা হোটেলে, একটা জোরে রিহার্সাল করতে সকালে ঘুম থেকে আমার ভোকাল কোড চলে গেছে, আমি কথা বলতে পারি না। তো 6-7 দিন এইভাবে শুটিং হয়েছে, খুবই কষ্ট। 7 দিন পরে কথা বলা আসলে প্রপারলি বলতে পারি নাই, কিন্তু মোটামুটি নর্মাল ছিল। এই যে কথা বলতে পারছেন না, তারপরে খুব কষ্ট হচ্ছে এই অবস্থা। আসলে একটা ডিরেক্টরের ডিরেকশনটা দিতে হয় তাকে কণ্ঠ দিয়ে। এটা হচ্ছে ওনাদেরকে বলতাম এটা চাই, তারপর ওনারা বলতো কাছ থেকে খুবই করে বলতাম, খুবই সিরিয়াস কোনো কিছু বলতে হলে ভাইয়া এই সাথে চাইলেও বলতে পারতাম না, একবারে পুরোপুরি কর্ড হয়ে গেছিল। এটা আমি 1.5 থেকে 2 মাস সাফার করছি পরে। এখন তো নিশ্চয়ই সেই সমস্যা কেটে গেছে, এবং ভবিষ্যতে আর এরকম কিছু না হোক অবশ্যই। আল্লাহর কাছে দোয়া করি এরকম ভাবে যাতে শুটিং করতে না হয়। ঠিক আছে, জমে উঠেছে আড্ডা, কিন্তু ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম চতুরঙ্গে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন মুস্তফা কামাল রাজ এবং ইরফান মৃধা শিবলু। আমরা তাদের সাথে কথা বলছিলাম একটু আগেই। আমরা কিছুক্ষণ আগে এই তেজপাতা গানটি দেখলাম। রাজ ভাই, এইটার মেকিং নিয়ে যদি আমাদের একটু জানাতেন। এটা তো একটা সিকোয়েন্স, এটা স্টোরি ওয়াইজ হচ্ছে গানটা বানানো। আমরা আসলে
শ্যুট করার সময় হচ্ছে একটা প্ল্যান করা ছিল, যেরকম একটা ডান্স করবো, পাশাপাশি এরকম অনেকগুলো সিকোয়েন্স হবে। তারপরে বিজিএম করার সময় ডিসিশন হচ্ছে গানটা করবো। আসলে কী গানটা করবো তখন প্ল্যান ছিল না। এটা এডিট করার পর হচ্ছে ডিসিশন নেওয়া যে এরকম একটা গান করা হবে। অবশ্যই। আচ্ছা, এই সিনেমায় আপনি তো অনেকগুলো ক্যারেক্টার এবং সবাই আপনি পাওয়ারফুল ক্যারেক্টার, সবগুলো ক্যারেক্টারকে মোটামুটি একটা পাওয়ারফুল অংশে বানিয়েছেন। এবং ক্যারেক্টার সিলেকশনের সময় আসলে কি মাথায় ছিল, মানে কাউকে নিয়ে কাজ করতে কমফোর্ট হবে এটা চিন্তা করেছেন? না, ক্যারেক্টার ওয়াইজ জিনিস। আচ্ছা, যাকে যে ক্যারেক্টারের দরকার, এখানে আমার একার ইনভলভ না। আমার সাথে যেমন শিবলু ভাই বলছে ওরে নেওয়া যাবে, নাসির ভাই বলছে যে কাজের মেয়ের একটা ক্যারেক্টার করছে, ওর সাথে তুমি কথা বলতে পারো। কথা বলার পর আমরা অনেকেরই অডিশন নিয়েছি, অডিশন থেকে ওরেই আমরা নেওয়া হয়েছে। এখানে একটা বোনের ক্যারেক্টার আছে, সেটা আমরা অডিশন নেই, অনেকগুলো মেয়ের সাথে কথা বলছি। এরকম যাকে পারফেক্ট মনে হয়েছিল তাকেই নেওয়া হয়েছে। আচ্ছা, সেই সাথে এই সিনেমার আরেকটি বড় বিষয়, সিনেমাটা ট্রিবিউট করা হয়েছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এবং চিত্রনায়ক মান্নাকে, তাদের ট্রিবিউট করা হয়েছে। এটার কারণ আসলে কি ছিল এবং কানেকশনটা কিভাবে তৈরি করেছেন? আসলে হুমায়ুন আহমেদের ট্রিবিউট করার এটা হচ্ছে, হুমায়ুন আহমেদের আমি হচ্ছে মানে বিগ ফ্যান যেটা বলা হয়, মানে ডাই হার্ট ফ্যান। তার জন্য আমি অনেক কিছু, তার এটা বলে বোঝানো যাবে না তার কি পরিমাণ ফ্যান। আর তাকে ট্রিবিউট করার কারণে হচ্ছে আমি একটা জিনিস করছিলাম, এটা আমার আর আমার রাইটারের প্ল্যান দুজনে মিলে, যে তার এই পর্যন্ত যতগুলো বানানো ফিকশন বা মানে উপন্যাস, সেখানে সব জনপ্রিয় চরিত্রের নামগুলো আমরা একটা ক্যারেক্টারের নাম দিব, এইভাবে প্ল্যান করা। আর তার একটা ক্যারেক্টারের একটা ডায়লগ আমরা রিপিট করছি এখানে, যেহেতু ট্রিবিউটই করবো তার কিছু রেখে দিলাম। ক্যারেক্টারের শুধু নামকরণ নিছি, মানে ক্যারেক্টারাইজেশন না। অবশ্যই। আর চিত্রনায়ক মান্নার কিছু ডায়লগ, সেটা হচ্ছে মান্না ভাইয়ের আমিও ফ্যান। আমার সিনেমার যে মেইন প্রোটাগনিস্ট শরীফুল রাজ, ও আরও বেশি বিগ ফ্যান মান্না ভাইয়ের। সে বলছে মান্না ভাইয়ের কোনো কিছু রাখা যায় কিনা, মান্না ভাইকে ট্রিবিউট করা। তখন এই মান্না ভাইয়ের এটা অনেক পপুলার ডায়লগ, একটা ডায়লগ আছে, এটা এখানে না বলি, মানুষ সিনেমা হলে দেখুক। ওইটা ও কন্টিনিউশনে ও কথায় কথায় কাউন্টারে এই ডায়লগটা বলতো। আচ্ছা, জাস্ট এগুলো না দিলে আমার সিনেমার কোনো ক্ষতি হতো না, যেহেতু তাদেরকে ট্রিবিউট করছে সেই হিসেবে সিনেমাতে রাখা। অবশ্যই এই শ্রদ্ধাঞ্জলি তো থাকবেই, যাদের ভালোবাসার যারা এবং যারা শ্রদ্ধার তাদের প্রতি এইটুকু ট্রিবিউট থাকতেই পারে। এবং সেই সাথে জানতে চাচ্ছিলাম, আপনার যেহেতু বলছিলেন মেইন প্রোটাগনিস্ট মানে শরীফুল রাজ, এই ঈদে একই সাথে তার 3টা সিনেমা মুক্তি পেয়েছে এবং তাকেও নিশ্চয়ই প্রমোশনে নানান জায়গায় সময় দিতে হচ্ছে, নানান কিছু করতে হচ্ছে। হ্যাঁ, ওর জন্য এটা ডিফিকাল্ট সময় গেছে, বাট আমি ঈদের জন্য সিনেমা প্ল্যান করেই বানানো হয়েছে ওমর, এটা সেও জানতো। বাকি 2টা সিনেমাও তার অনেক আগে রিলিজ করার কথা, একটা ভ্যালেন্টাইনে আর একটা লাস্ট ইয়ারে রিলিজ করার কথা। তারা ঈদে চলে আসছে। এখানে আসলে আমার কিছু করার ছিল না, মানে আমি রাজকে একবার বলছি, রাজ যেহেতু ওর এখানে কোনো হাত নেই, ওনাদেরও সিনেমা সেই হিসেবে রিলিজ হওয়াতে আমাদের 3 জনেরই ফিনান্সিয়ালি ক্ষতি হয়েছে। লাইক বাকি 2টা সিনেমার মিনিমাম 1 সপ্তাহে সিনেপ্লেক্সে 150+ শো পাইছে ওরা 2 জন। তারা যদি এই 2টা সিনেমা না আসতো 150 শো চলে আসতো আমাদের কাছে, রাজকুমারের কাছে চলে আসতো, বরঞ্চ তাদের জন্য আমাদের একটু ফিনান্সিয়াল লস হয়েছে। আর এইবারে তাদেরও লস হয়েছে। এইবারে এতগুলো সিনেমা একসাথে মুক্তি দেয়া, এই বিষয়টা কিভাবে দেখছেন? আসলে এটা আসলে যার সিনেমা সে যদি রিলিজ করতে চায় তাহলে তা আমার কিছু বলার নাই। আমি যেহেতু ঈদ প্ল্যান করে সিনেমা বানাইছি, মানে তাদের বয়স যদি আমি অফ করে দিতাম তাহলে তো আমি ইথিক্যালি আমি রাইট ছিলাম না। আমি তো ঈদের জন্য বানানো হয়েছে সিনেমাটা। সো বাকিরা তো ঈদ প্ল্যান করা হয়তো বা অনেকে বানাইছে, অনেকে বানায় নাই। ঈদে যে সিনেমা মুক্তি দেওয়ার এই হিড়িক এবার আমরা দেখছি, বা গত কয়েক বছর ধরেই আছে, মানে একটা প্রচলিত ধারণা মনে হয় তৈরি হয়ে গেছে যে ঈদ ছাড়া সিনেমা আসলে চলে না। না, এটা একটা বেসিক ধারণা আছে। ঈদের সময় 2টা জিনিসের বেনিফিট হয়। এই সিনেমার অটো একটা মার্কেটিং হয়, মানে ঈদে কয়টা সিনেমা রিলিজ হচ্ছে এটা সব সিনেমার নাম একই সাথে উচ্চারণ হয়, এটা একটা বেনিফিট। আর একটা বেনিফিট, আমাদের দেশে ফেস্টিভ্যালে হচ্ছে মানুষজন সিনেমা দেখতে যায়, ঈদের একটা লং ছুটি থাকে, সবাই হলমুখী হয়। ঈদ ছাড়া হলমুখী যে হয় না তা না, কিন্তু ঈদের মতো হয় না আর কি। এই জন্য হয়তো বা সবাই ঈদের দিকে ছুটে। সেটাই আসলে এটাই, কিন্তু আসলে সারা বছর ধরেই সিনেমা রিলিজ হওয়া উচিত। সারা বছর যদি দর্শক নিয়ে যাওয়া যেতে পারে হলে, তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি উন্নত হবে। অবশ্যই ভালো সিনেমা হতে থাকলে দর্শক অবশ্যই ফিরবে, আমরা বিশ্বাস করি। এবার শিবলু ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আসলে ওমর মুক্তির পর এবারের ঈদটা আসলে কিভাবে কাটছে? বন্ধু এবং পরিবার যারা কিভাবে দেখছে? 3টা সিনেমা রিলিজ হয়েছে ঈদে। বলেন, সমস্যা না, সিনেমা তো আপনার। এবার ঈদে আসলে ওমর এবং হিমেল আশরাফ ভাইয়ের রাজকুমার এবং রোমান ভাইয়ের লিপস্টিক, এই 3টা সিনেমা এবং 3টা সিনেমাই ঈদে মুক্তি পেয়েছে। কিন্তু সামহাও দেখলাম যে আপনার লিপস্টিক সিনেমাটার তেমন রিভিউ ওরকম পাই নাই, কিন্তু রাজকুমার এবং ওমর সিনেমার যেহেতু এই
3টা সিনেমাতে আমি কাজ করছি, আমি আমার কথাই বলছি, এই 2টা সিনেমার খুব সুন্দর একটা রিভিউ পাইছি, যেটা কিন্তু ধরেন লোকজন ঈদের সিনেমা হলগুলিতে গিয়ে দেখছে এবং বিভিন্ন লোকজনের সাথে দেখা হয়েছে, লোকজন আমাকে বলতেছে, তো ওইটা আমি পাইছি, কিন্তু এছাড়া আর অন্য কোনো রেসপন্স পাইনি। দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, কিন্তু গত কয়েক বছর ধরে আপনার জনপ্রিয়তা তুঙ্গে, এবং তার অন্যতম একটা কারণ অভিনয়ের পাশাপাশি গান। এবং একটা গান কি আমাদের দর্শকের উদ্দেশ্যে শোনাতে চান কিনা, যে কোনো একটা গান? কোকেস্টের গান দিলেন শুনি। ফুল ফুটেছে গন্ধে সারা মন, ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। এবং আসলে শুরুর কণ্ঠ যে এত মায়ায় ভরা একটি কণ্ঠ, ভরাট কণ্ঠ, এবং এই নিয়মিত গানের চর্চা চলতে থাকুক, নতুন নতুন গান আসতে থাকুক। সেই সাথে হাসিম ভাইয়ের গানের সাথে আপনার একটা সংযুক্তি হয়ে গেছে, মানে এই গানগুলো আপনার কণ্ঠে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে, কারণ অনেক দিনের গান এগুলো, কিন্তু সেইভাবে মানুষের কাছে আসেনি। আপনি গাওয়ার পর গানগুলো কিন্তু অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছেছে এবং খুব ভালোভাবে গ্রহণ করেছে। হাসিম ভাইয়ের সাথে কমিউনিকেশনটা যদি একটু জানাতেন। হাসিম ভাইয়ের সাথে কমিউনিকেশন বলতে হচ্ছে, যদি গানের কথা বলেন তাহলে হাসিম ভাইয়ের সাথে আমার পরিচয় অনেক আগের থেকে, বেশ অনেক আগে থেকে, 98 বেসিক্যালি ওনার সাথে আমার পরিচয়, এবং ওনার গানের জন্যই ওনার সাথে আমার পরিচয় হয়। যে টিসিতে একটা আড্ডার মধ্যে উনি গান করতেছিলেন, এবং ওনার কাছে গিয়ে আমি ওনার প্রায় অনেকগুলি গান করতেছিলেন, এবং দূর থেকে শুনে ওনার কাছে যাই, কাছে গিয়ে নিজের থেকে পরিচয় হই। তো এর পরবর্তীতে ওনার এই গানগুলিকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উনি সহ আমরা করতাম, এবং একটা সময় গিয়ে মেজবাহ রহমান সুমন ভাই ওনার গান নিয়ে অনেক অ্যালবাম করার চিন্তা ভাবনা ছিল, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে ওনাকে দিয়েই গানগুলো করানোর ইচ্ছা ছিল, এবং উনি ট্রাইও করছিলেন। সর্বশেষ হচ্ছে হাওয়া সিনেমায় হঠাৎ করে সুমন ভাই যখন বলেন যে সাদা সাদা কালা কালা গানটার জন্য ওনাকে, ওই গানটার জন্য ওনাকে দরকার, এবং আমি তখন খুঁজে বের করি, তখন ভাইয়া অনেক অসুস্থ ছিলেন, এবং আশা করি এখনকার অবস্থা বলি, তখন অনেক প্রচণ্ড পরিমাণে শারীরিকভাবে অনেক বাজে অবস্থা ছিল, এখন অনেক ভালো অবস্থায় আছে। তো আশা করি হাসিম ভাই উনার নিজের গান নিজের গলায় নিয়ে একটা বড় ধরনের একটা সারপ্রাইজ নিয়ে হয়তো মানুষ, আমি এখন বলতেছি না, কিন্তু খুব সুন্দর একটা সারপ্রাইজ মানুষের জন্য বেশ কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন আশা করি। তো আমার কাছে মনে হয় যে উনার গলায়, এটা আমি প্রথম থেকে চাইতেছিলাম যে উনার গলায়, ধরেন মানুষ যেহেতু সাদা সাদা কালা কালা বলেন বা কথা কেউ না গানটা বলেন, এটা যখন আমি গাইছি, মানুষ যখন আমার গলাটা আসলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইছে, কিন্তু আমার খুবই প্রথম থেকে ইচ্ছা ছিল যে হাসিম ভাইয়ের গলাটা যদি একবার মানুষকে শোনানো যেত। তো এইবার বোধহয় ওই সময়টা চলে আসছে, আমরা খুব শিগগিরই ইনশাল্লাহ ওনার গলায়, ওনার নিজের গাওয়া নিজের গান ওনার গলাতে শুনবো ইনশাল্লাহ। অবশ্যই আমরাও সেই অপেক্ষায় থাকলাম। এই গানগুলি আসলে গণমানুষের কাছেই পৌঁছাবে নিশ্চয়ই, কারণ এই গানের বাণী এবং সুরের যে গভীরতা খুব সহজেই মানুষের হৃদয় ছুঁতে পারে এই গানগুলো। রাজভাই, এবার আপনার কাছ থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। দীর্ঘদিন নাট্য নির্মাতা হিসেবে কাজ করেছেন, সিনেমাও বানিয়েছেন প্রচুর, কিন্তু তারপরেও যখন নাটক বানানোর যারা নাটকের নির্মাতারা সিনেমা বানালে, তথাকথিত যারা সিনেমার লোক, তারা অনেক সময় সেই বিষয়টাকে একটু অন্যভাবে দেখে, যে সিনেমা হচ্ছে না, এটা টেলিফিল্ম হচ্ছে, নাটক হচ্ছে, এইভাবে বলে। এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটা তো প্রথম সিনেমা থেকে জিনিস পেয়ে আসতেছি, শুধু আমি না, আমাদের আশেপাশে অনেক ভাই ব্রাদার বা অনেক কলিগরাই পায়। আমরা যারা নাটকের ডিরেক্টর, তারা সিনেমা বানাইলেও নাটক বলে, নাটক বানাইলেও নাটক বলে। সো আসলে তাদের কাছে আগে জানার খুব ইচ্ছা ছিল আসলে কি করলে সিনেমা হবে, এখন আর ইচ্ছা নেই, কারণ পৃথিবীতে আসলে সিনেমা আর নাটকের মধ্যে যে পার্থক্যটা, এটা আসলে সবাই জানে আসলে কোনটা নাটক আর কোনটা সিনেমা। একটা 40 মিনিটের গল্প বা একটা 2.5 ঘন্টার 2 ঘন্টার গল্প, এটা গল্পটা দেখলেই বোঝা যায় কোনটা সিনেমা আর কোনটা নাটক। আমার মনে হয় এরা ইচ্ছা করে বলে, আজকে মানে কথায় আছে না যে থানার সামনে দিয়ে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, একটা মামলা দিয়ে যাই, এরকম আর কি। সামনে পাইছে এটা বলে যায়, অথবা ক্যামেরা ধরছে সামনে বলে দিল। আমার দু একজন বলছে এটা টেলিফিল্ম বা নাটক, ওরা কেন বলছে এটা ওদের কাছে জিজ্ঞেস করতে হবে। আজ সেই প্রশ্ন আমাদের থাকবে তাদের প্রতিও। আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আজ চতুরঙ্গে আমাদের সাথে আছেন নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ ও অভিনেতা
ইরফান মৃধা, শিবলু, দুজনের সাথেই কথা বলছিলাম বিরতির আগে, আবার ফিরে এলাম। তবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এবার, ওমর তো বেশ সাড়া ফেলেছে আমরা দেখছি, এবং সেটা ক্রিটিক লেভেলেও যেমন সাড়া ফেলেছে, সেই সাথে দর্শকদের মধ্যেও সাড়া ফেলেছে। এইটার স্ক্রিপ্টে অনেক বড় একটা শক্তি বলা হচ্ছে, যে গল্পটা, সিনেমার গল্প, এবং সেই সাথে প্রযোজনার, আপনি বললেন যে প্রযোজকদের একটা বড় একটা প্রেরণা ছিল আপনার জন্য, যে এরকম একটা সিনেমা, নায়িকাবিহীন সিনেমা, সেটাকে ফাইন্যান্স করা। আসলে অনেক ক্ষেত্রে প্রযোজক আসলে ঝুঁকিতে থাকেন যে তার পয়সাটা ফিরবে কিনা। প্রযোজকদের তো মূল একটা ভালো সিনেমা বানানোর পাশাপাশি তার বাণিজ্যটা হচ্ছে কিনা এটাও তার দেখতে হয়। এটা পুরো টিমের একটা বড় সাপোর্ট পেয়েছেন, কাদের প্রতি আসলে কৃতজ্ঞতা জানাবেন মূলত? প্রথমত প্রডিউসারের প্রতি কৃতজ্ঞ। ওনার নাম খুরশেদ আলম, আমি চাচা বলে ডাকি। আজ পর্যন্ত শুটিংয়ে একদিন আমি ওনাকে রিকোয়েস্ট করে নিতে পারছিলাম, শুটিংয়ে যাই নাই। রিলিজের টাইমে উনি ইউএসএ চলে গেছিল আমার কাছে সিনেমাটা দিয়ে। খুবই মানে অসহায় লাগছিল যে প্রডিউসার উনি সিনেমা রিলিজের টাইমে নাই। উনি আমাকে ফেথ করছে বলে সিনেমাটা বানাইতে পারছিলাম। আর রাইটারের কথা, আমার এই রাইটারের নাম হচ্ছে সিদ্দিক আহমেদ। সো যখন স্টোরি ভাবনা আমার কনসেপ্ট ওনার সাথে যখন শেয়ার করি, রাইটারের যেটা বলবো সেটা হচ্ছে আমরা যতবার বলছি ততবার সে কারেকশন করছে এবং একবারও না বলে নাই। আমার সাথে তার প্রথম কনভারসেশন ছিল যে আমরা অনেক ইনপুট দিব, আপনিও দিবেন, এবং কনভিন্স হইতে হবে যে কোনো একজন। আমি যদি কনভিন্স হই তাহলে ওকে, আপনি কনভিন্স হলে এটা করে দিতে হবে। এই জায়গায় সে প্যারাটা অ্যাকসেপ্ট করছে, এই জন্য তাকে থ্যাঙ্কস। এবং সে খুব সুন্দর সুন্দর সংলাপ লিখছে, যেটা আমার প্রিয় আর কি। কিছু সিকোয়েন্সের এত মিষ্টি সংলাপ এবং এত মিনিংফুল সংলাপ লিখছে যে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। তো তার একটা বড় পার্ট, আসলে একটা সিনেমার তো মেইন হচ্ছে গল্প। তো গল্প থেকে সেটা যখন রাইট করা হয় তার উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় আমাদের। প্রডিউসারে, তারপর ডিওপি আছে রাজুরাজ, আমার সাথে পুরো টিম শুরু থেকে জার্নিতে গেছিল, এবং শুধু খালি ক্যামেরাটা চালায় নাই, পুরো টিমের সাথে সে ইনভলভ ছিল। আমার যে আর্ট ডিরেক্টর ছিল সে খুব ভালো কাজ করছে, নাম হলো বাসু। এটা অনেকে কেউ বলে নাই, মানে তাকে কেউ চিনেও না হয়তো বা এইভাবে, কিন্তু তার স্ক্রিনে দেখলে বোঝা যায় তার প্রশংসা করতে হবে আর্ট ডিরেকশনে। অবশ্যই শিল্প নির্দেশনা তো সিনেমার একটা বড় বিষয়, অবশ্যই বড় বিষয়। সেই সাথে ওমরের মানে সামনের বিভিন্ন, আরও জানি যে দেশের বাইরে যাচ্ছে, আরও অনেকগুলো হলেও দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাবে, তৃতীয় সপ্তাহে, সব কিছু মিলে দর্শকদের উদ্দেশ্যে মানে কিছু আহ্বান কি রাখবেন আপনি? দর্শকদের উদ্দেশ্যে আহ্বান, যারা সিনেমাটা দেখছে তারা তো বলছেই যে খুবই চমৎকার লাগছে, তাদের বোরিং হয় নাই। ছোটোখাটো অবজারভেশনও দিচ্ছে যে কয়েকটা স্ল্যাং ইউজ হয়েছে, তো সেটা আমি আসলে বলতে চাই, যারা এই স্ল্যাংয়ে কষ্ট পায় নাই তারা নিজেরাই আবার সলভ করছে যে এই গল্পতে আসলে এই স্ল্যাংটা ইউজ করা উচিত। এবং কিছু স্ল্যাংয়ে আমি বিপদ দিছি, আসলে সিচুয়েশন এরকম একটা জিনিস, ওই জায়গায় আসলে এই শব্দ ছাড়া ইউজ করলে এই জায়গাটা না কানেক্ট হবে না। আর ওই স্ল্যাংগুলোতে পাবলিক হাসছে, আমি চাই না কখনো স্ল্যাং ইউজ করতে, বাট ওই মুভমেন্টটা আসলে ক্রিয়েট করছে স্ল্যাংয়ে। আর স্ল্যাংটা খুব বাজে স্ল্যাং না, মানে আমরা যেটা প্রচলিত ভাষায় কথাবার্তা ফ্রেন্ড সার্কেল বললে যেটা বলি সেই টাইপের কিছু জিনিস। এই ধরনের ফিডব্যাক পাইছি, নেক্সটে হয়তো প্রিপেয়ার থাকবো কখনো কাজ করার আগে। আর বলতে চাই হচ্ছে, যারা সিনেমা দেখছে তারা তো তাদের ফিডব্যাক আমাকে ডিরেক্ট জানানো ছাড়াও বিভিন্নভাবে জানাইছে, নিজেদের ফেসবুক আইডিতে, বা অনেকে জানায় না, অনেকে আরেকজনকে ইন্সপায়ার করছে। যারা দেখে নাই তারা একবার সিনেমাটা দেখো। অবশ্যই আমরাও সেই প্রত্যাশা রাখি। সেই সাথে ওমরের পরে কি নতুন কোনো সিনেমার এই মুহূর্তে প্ল্যান চলছে কিনা? এখন পর্যন্ত না, কারণ হচ্ছে সিনেমা আবার অনেক দেরিতে বানাবো, আমি অনেক গ্যাপ দিয়ে সিনেমা বানাই, কারণ সিনেমা অনেক লং টাইমের ব্যাপার। তো আর আরেকটা বড় প্রবলেম হচ্ছে ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে। একটা সিনেমার পিছনে যে পরিমাণ শ্রম মানে আমাদের দেওয়া হয় অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, সে অনুযায়ী আসলে মানে যে পারিশ্রমিক বলা হয় সেটা থাকে না আমাদের দেশে। পারিশ্রমিকের চেয়ে বেশি টাকা আমরা ইনভেস্ট করে ফেলি। অবশ্যই। আর মূলত সিনেমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখন আসলে প্রযোজকদের টাকাটা কি ওঠে, বা আপনার প্রযোজকদের টাকাটা আগেরটা জানি না, এখন আসলে সিনেমার উপর ডিপেন্ড করে। সিনেমা কিন্তু বিজনেস করা সিনেমা আর ভালো সিনেমা খারাপ সিনেমা দুইটা সংজ্ঞা কিন্তু আলাদা। অনেক পৃথিবীর অনেক ভালো সিনেমা কিন্তু বিজনেস করে নাই, আবার অনেক নর্মাল সিনেমা প্রচুর বিজনেস করছে। এখন বিজনেস টাকা তোলা যদি ঠিকঠাক মতো বানানো যায়, মাল্টি সেলিংয়ের অপশন আছে, তো সেই হিসাবে টাকাটা রিটার্ন করার পসিবিলিটি আছে। ওটিটি আছে, টিভি রাইটস আছে, ডিজিটাল রাইটস আছে, বা দেশের বাইরে রিলিজ আছে, হলের রিলিজ, এভাবে মিলাই টিলা পসিবল। আপনি যেহেতু নানান ক্ষেত্রেই কাজ করেন, ওটিটিতে কি নতুন কোনো কাজ আসছে? আমি ওটিটিতে কাজ করি না এবং ইচ্ছাও নাই কাজ করার। মানে ওটিটিতে কোনো, আমি সিনেমা বানাবো, সিনেমাটা ওটিটিতে কিনবে, ওরা চালাবে, আমি কেন মাঝপথে যাই একটা ওটিটি বানাবো? কারণ ওটিটি বাংলাদেশে এখন পর্যন্ত যারা করছে সবাই ভালো করছে বা খারাপ করছে সেটা কিচ্ছু না। আমার কাছে একটু প্রেশার লাগে, কারণ সিনেমাটা আমি ফ্রিডমলি বলেছি। একটু আগে আমি কী বললাম, আমার প্রডিউসারকে আমি একদিন শুটিংয়ে নিয়ে গেছি, উনি জানেও না মানে কী শ্যুট করছি বা রিলিজ করছি। আমি একটু আলাদা কাজ করতে চাই।
অবশ্যই ওটিটির ক্ষেত্রে কি আসলে অনেক প্রেশার থাকে এই না, ক্ষেত্রে? ওটা তো ওনাদের একটা প্রেশার অবশ্যই দেওয়া উচিত। ওই টাকাটা তো মানুষকে সিনেমা হল না, বড় হল বা এত মাধ্যম না, ওটিটি ছাড়া অন্য কোথাও তার প্রোডাকশনটা সেল করতে পারবে না। এই কন্টেন্টটা টাকা দিয়ে মানুষ দেখবে, সো একটা প্রেশার থাকে না, এই প্রেশারটা আসলে আমি নিতে চাই না, বুঝছেন, ও আরামে থাকতে চাই। অবশ্যই সৃষ্টিশীল কাজ যেভাবে যে করতে চায় তো যিনি করেন তারই সিদ্ধান্ত। অবশ্যই শিমুল ভাই, এবার আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম হাওয়া, গেরিলা, ওমর এবং এই ঈদে আপনার 3টি সিনেমা একই সাথে, সব মিলিয়ে ফ্যামিলি মেম্বারদের মতামতটা কি? বন্ধুদের যেমন পেয়েছি, বন্ধুরা খুব খুশি এবং বন্ধুদের নিয়ে ঈদের দিন সিনেমা দেখেছেন। ফ্যামিলি মেম্বারদের বরাবরই ধরেন ছোটোবেলা থেকেই, মানে যখন থেকে আমি কাজ শুরু করি মিডিয়াতে তখন থেকে এক ধরনের সাপোর্ট, কারণ ফ্যামিলি সাপোর্ট ছাড়া কখনোই কাজ করা যায় না। আমি যেই সেক্টরে কাজ করি, ক্যামেরার সামনে বলেন আর পেছনে বলেন, তো ওই জায়গা থেকে ফ্যামিলির মেম্বার মানে সবসময়ই সাপোর্ট দিয়ে যায়। এবং এইবার বেসিক্যালি একটু স্পেশাল, কারণ এই প্রথম ঈদে ধরেন 3টা সিনেমাতে আমি আছি। তো সব কিছু মিলিয়ে ধরেন ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার, সেটা ছোট থেকে একদম বয়স যার কিনা 70-75, উনিও ধরেন খুবই এক্সাইটেড, এবং এইটা আমার জন্য আসলে খুবই স্পেশাল ছিল। এবং আমি ফ্যামিলি নিয়েই আসলে ঈদের যতটুকু সময় আমি পার করছি এই সিনেমা এবং ফ্যামিলি দুটোকেই সময় একই সাথে প্যারালালি সময় দিচ্ছে আর কি। অভিনন্দন আপনাকে। রাজু, একটা ছোট প্রশ্ন ছিল, যেটা একই সিনেমায় আপনার নায়কের নাম রাজ, আপনার নাম রাজ, ডিওপির নাম রাজ, এই 3 রাজ মিলে যখন কাজে যাচ্ছেন তখন কি কোনো ঝামেলা তৈরি হয়েছে? আমাদের কোনো ঝামেলা হয় না। আরেকটা রাজ যুক্ত হয়েছে, আমেরিকার যে ডিস্ট্রিবিউটর, তার নাম রাজ। আচ্ছা আচ্ছা, মানে পুরো রাজের রাজত্ব। 4 জন হইলো আর কি। 4 রাজ। আমাদের আসলে এটা নিয়ে আসলে ফান হয়েছে, আসলে 3 রাজ। এরকম কিছু গল্পই শুনতে চাচ্ছিলাম, মজার কোনো আমরা তো শুটিং করতাম সকালে, ডে লাইটে শুট বেশি ছিল, সন্ধ্যার পরে আসলে আমরা মজাই করছি হোটেলে। কিন্তু মজাটা আসলে কম হওয়ার কারণ ছিল গরম ছিল, আমরা অসুস্থ ছিলাম। পরের দিন সকালবেলা আর্লি মর্নিং কল ছিল, তো একটা প্রেশার ছিল সবার। মজাটা মনে আমরা লাস্ট ডেতে করছিলাম শুটিং এর দিন সবাই। আসলে শুটিং মজার জিনিস না, যদি না আসলে আসলে কাজের জিনিস। আর রোদে পুরে কাজ করাটা, এটা মজা করার জন্য কেউ যায় না, আসলে কাজ করার জন্য যাহা। মানে এই যে 3 জন রাজ, এই নাম বিভ্রাটের কোনো ব্যাপার ছিল কি? না, আমাদের আলাদা আলাদা নাম আছে, আমরা ডাকি আসলে আলাদা আলাদা। সো এটা নিয়ে কোনো ঝামেলা হয় নাই, বরং এটা নিয়ে প্রচুর মানুষজন মজা করছে, সেটা আসলে আমরা এনজয় করছি। অবশ্যই যে কোনো মানুষের আনন্দ পায় যে বিষয়, সেটা এনজয় করাই ভালো। শিমুল ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনার একটি গান 2 বাংলায়, মানে সারা পৃথিবীর বাঙালিরা যেখানে আছে সবখানে ছড়িয়ে গেছে, সাদা সাদা কালা কালা, এই গানের পরে আপনার জীবনে আসলে পরিবর্তন কতখানি এসেছে? আমি আসলে এর আগে আমি থিয়েটার করার জন্য অনেকবার দেশের বাইরে, দেশের ভেতর তো করতাম, কিন্তু দেশের বাইরে যাওয়া হয়েছে আমার, প্রায় 7-8টা রাষ্ট্রে যাওয়া হয়েছে। কিন্তু গান বা কোনো ধরনের কোনো গানের শো বা কনসার্ট করার জন্য আমি কখনো যাইনি। এই গান গাওয়ার ফলে, এই বিশেষ করে সাদা সাদা কালা কালা এবং কোক স্টুডিও সেকেন্ড সিজনের কথা করার পর বেশ অনেকগুলো জায়গায় দেশের বাইরে আমার শো করতে যেতেছে। তো এটা হচ্ছে আমার নতুন প্রাপ্তি। আর তো আগেও বললাম যে এই গান গাওয়ার যে অভিজ্ঞতা, মানে দর্শকের সাথে যে কমিউনিকেশন গান গাওয়ার ফলে, এটাকে আমি নতুনভাবে এনজয় করতেছি। মানে অভিনয়টা তো ধরেন এক ধরনের ছিল, কিন্তু গান গাওয়ার ফলে যে দর্শকের সাথে এক ধরনের কমিউনিকেশন নতুন করে হচ্ছে, এটা আমার কাছে খুবই মানে ভালো লাগতেছে। অবশ্যই শুভকামনা আপনার জন্য। রাজবে, সেই সাথে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আবার। একবার তো বললাম, আবার বলতে চাই, একবার বলেই দিতে পারেন। ওমরকে নিয়ে, ওমর নিয়ে হচ্ছে যারা দেখেন না তারা ওমরটা হলে এসে দেখবেন। আর আমি জানি না কতটুকু পেরেছি বা চেষ্টা করছি, আপনাদের যদি ভালো লাগে আমি সার্থক। আর খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। খারাপ লাগলে হচ্ছে পরবর্তী কোনো কাজে সেটা সংশোধন হবে আমার। আর সবাইকে ধন্যবাদ, যারা যারা সিনেমাটা দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবং শিমুল ভাই, গানটি শুনতে চাচ্ছিলাম একবার। আমাদের শেষের সময় হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে আছি আমরা। সাদা সাদা কালা কালা গানটি শুনতে শুনতেই আমরা বিদায় নিতে চাচ্ছিলাম। তার আগে একটু বিরতি নিয়ে আসি, একটা বিদায়ের নিয়ে আসি। চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন। আজকের মতো বিদায় এখানেই। সঙ্গেই থাকুন ডিবিসি নিউজের। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায়
বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি।